বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এখনো বেঁচে আছেন বলে দাবি ট্রাম্পের, স্বীকার করেছে ইরানও। হরমুজ প্রণালী বন্ধ থাকায় দিশেহারা ইউরোপ। হু হু করে বাড়ছে তেলের দাম। অবশেষে রাশিয়ার উপর থেকে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। আকাশ যুদ্ধে ইরানের শাসকদের পতন নাও হতে পারে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেহরানকে দুর্বল করাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য। তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প। 5.5 মাত্রার কম্পনে ছড়ায় আতঙ্ক। রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার মানুষ। নেই হতাহতের খবর। বিশেষ কায়দায় শত শত রানী পিঁপড়া পাচারের চেষ্টা। কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিক গ্রেপ্তার। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনই মোস্তফার বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিড শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ট্রাম্পের মনে হয় মোস্তফা সম্ভবত জীবিত আছেন। তার ধারণা মোস্তফা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আনে। মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন। রাশিয়ার তেল বিক্রির নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি। 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী 11 এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির উপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় 12.5 কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা রয়েছে জাহাজে, যা বিশ্বের 30টি স্থানে পৌঁছাবে। বিপুল পরিমাণে জ্বালানি মাত্র 5 থেকে 6 দিনের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছায় সর্বোচ্চ $120। 2022 সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাকে সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানি সংকটের শঙ্কায় পড়ে বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ বলেন, যুক্তরাষ্ট্র কার্যত একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিচ্ছে। রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি এক বিশেষ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সাগরে ভাসমান জাহাজে থাকা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরই দিমিত্রিভ এমন মন্তব্য করলেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে 4 বছরের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বড় ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সমুদ্রের মাঝপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে 30 দিনের বিশেষ লাইসেন্স বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
তুরস্কের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফডি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল নিক্সার শহরে, যা তোকাত অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 6.4 কিলোমিটার। স্থানীয় সময় ভোর 3:35 ভূমিকম্পটি অনুভূত হয় এবং আশপাশের কয়েকটি প্রদেশেও কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি। তুর্কি সংবাদ মাধ্যম হাবার তুর্ক জানায় ভূমিকম্পের পর অনেক বাসিন্দাকে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও গাড়িতে বা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। তারা ভয়ে বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না। তুরস্ক একাধিক সক্রিয় ভূমিকম্প প্রবণ ফল্ট লাইনের উপরে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় অদ্ভুত এক পাচার ধরা পড়ে। লাগেজের ভেতর পাওয়া গেল 2000-এর বেশি জীবন্ত রানী পিঁপড়া। এই ঘটনায় ঝাংকেকুন নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কেনিয়ার জেমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। তদন্তকারীরা জানান পাচারকারী অত্যন্ত সূক্ষ্মভাবে 1948টি পিঁপড়া বিশেষায়িত টেস্ট টিউবে ভরেছিলেন। বাকি 300টি পিঁপড়া লুকানো ছিল টিস্যু পেপার রোলের ভেতর। এই বিপুল পরিমাণ পতঙ্গ চীনে পাচারের পরিকল্পনা ছিল তার। ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক কোনো পাচার চক্রের সদস্য। আফ্রিকার এই মেসোরসেফালোরস বা হারভেস্টার পিঁপড়া পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে ইউরোপ ও এশিয়ার শৌখিন সংগ্রাহকদের কাছে পোষা প্রাণী হিসেবে এগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এর আগে গত মে মাসে একই অপরাধে 4 জনকে কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানা করেছিল কেনিয়ার আদালত। উদ্ধারকৃত এসব পিঁপড়া আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির আওতায় সুরক্ষিত। মূলত মাটির স্বাস্থ্য রক্ষা এবং জীববৈচিত্র্য অটুট রাখতে এসব পিঁপড়ার বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত। বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর কেবল তেলবাহী জাহাজের পথ নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল চোখ পয়েন্ট। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত আজ যে পর্যায়ে পৌঁছেছে তাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম কেবল একটি আঞ্চলিক শঙ্কা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়ের সংকেত। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে এক নজিরবিহীন বৈশ্বিক মন্দার দ্বারপ্রান্তে? ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালী কৌশলগতভাবে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে এই নৌপথের নিরাপত্তা এখন সুতার উপর ঝুলছে। যদি তেহরান তার হুমকির বাস্তবায়ন ঘটিয়ে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জ্বালানি বিশ্লেষকদের মতে ব্যারেল প্রতি তেলের দাম $200 ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এই সংকটের প্রভাব কেবল তেলের বাজারেই সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী রুদ্ধ হওয়ার অর্থ হলো বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলে এক ভয়াবহ ছেদ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটি বিশাল অংশ এই পথ দিয়ে এশীয় ও ইউরোপীয় বাজারে পৌঁছায়। ফলে শিল্পোন্নত দেশগুলোর উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল দক্ষিণ এশিয়া ও ইউরোপের দেশগুলোর মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হতে পারে। এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে উন্নত বিশ্বের শেয়ার বাজার ধসে পড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হতে পারে। হরমুজ প্রণালী আজ কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার মানদণ্ড। যদি কূটনীতির টেবিল ব্যর্থ হয় এবং কামানের গর্জন এই রুটটিকে স্থায়ীভাবে রুদ্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতির গলার এই ফাঁস আরও শক্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে পুরোপুরি জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানকে দখল করতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নানা কৌশল প্রয়োগ করছে বিশ্বের এই পরাশক্তি দেশটি। সংঘাতে লিপ্ত দেশগুলো একে অপরের ওপর চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি বা অপারেশন ট্রু প্রমিস 4 এর মতো হামলা। এরই মধ্যে এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে সেন্টকমের একটি বিবৃতির বরাতে জানানো হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশ সীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটির সঙ্গে 2টি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকমের দাবি, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর আঘাতে ঘটেনি। সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধ বিমানকে মাঝ
মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে 6 জন আরোহী ছিলেন। ইরানের ধারাবাহিক হামলায় যখন চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তখন পাল্টা বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এবার লক্ষ্য ইরানের গভীর ভূগর্ভে লুকানো বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, যা পরিচিত মিসাইল সিটি নামে, যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে। সেখানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে মার্কিন বাহিনীর B-1 লেন্সার বোমারু বিমানে ভারী বাংকারবাস্টার বোমা লোড করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি ইরানের গভীর ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে অন্তত একটি B-1 বোমারু বিমানের অস্ত্র বহন কক্ষ থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে বিমানের ভেতরে জায়গা তৈরি করে সেখানে শক্তিশালী ও নির্ভুল বাংকারবাস্টার বোমা বহনের ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো শক্তভাবে সুরক্ষিত বা মাটির গভীরে থাকা স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। সম্ভাব্য লক্ষ্য বস্তু হিসেবে ধরা হচ্ছে ইরানের দীর্ঘ পাল্লার অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বড় শিল্প কমপ্লেক্স, ভূগর্ভস্থ কমান্ড বাংকার, পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কে গড়ে ওঠা তথাকথিত মিসাইল সিটি। এখানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে দূর থেকে ক্রুজ মিসাইল হামলার চেয়ে বোমারু বিমান লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে অনেক বেশি সংখ্যক নির্ভুল বোমা নিক্ষেপ করা সম্ভব হয়। এতে বড় এলাকা ধ্বংস করা কিংবা শক্তভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা সহজ হয়। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে নৌ ড্রোনের আঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে গত 28 ফেব্রুয়ারি। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 2000 মানুষ। মৃতদের বেশিরভাগই ইরানি। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টায় তেল আবিব, হাইফা, দখলকৃত জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালীতে থাকা জাহাজও। এ অবস্থায় জ্বালানি বাজার ও পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। এই অস্থিরতার ঢেউ অনুভূত হচ্ছে সারা বিশ্বে। রান্নাঘর থেকে শপিং মল, ফসলের মাঠ থেকে শিল্প কারখানা, এমনকি স্থানীয় রেস্তোরাঁও এর বাইরে নয়। প্রথম আলো বলছে, নিত্যপণ্যের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হতে শুরু করেছে দেশের বাজারে। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না কিছু প্রতিষ্ঠান। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে পণ্য উৎপাদন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে সংকটে পড়েছে জাহাজ চলাচল। বিশ্বের 90% বাণিজ্য হয় সমুদ্রপথে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পথ বন্ধ হওয়ার ফলে জাহাজ চলাচলের খরচ এবং বীমা খরচ অনেক বেড়ে গেছে। ফলে খাবার, ইলেকট্রনিক্স, গাড়ি এবং পোশাক সবকিছুর দাম বেড়ে যাবে। যদিও এর পূর্ণ প্রভাব বুঝতে কয়েক মাস সময় লাগতে পারে। আধুনিক কৃষির মেরুদণ্ড হলো সার। সার তৈরির প্রধান কাঁচামাল এবং প্রাকৃতিক গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরিয়ার মতো সারের দাম বাড়ছে। ফলে বাড়ছে চাষাবাদের খরচ, যা প্রকারান্তরে বাড়িয়ে দিচ্ছে খাদ্যের দাম। বিশ্ব বাজারে অনেক রাসায়নিকের দাম 60% পর্যন্ত বেড়েছে। যেমন রং এবং ডায়পার তৈরিতে ব্যবহৃত অ্যাক্রাইলিক অ্যাসিড, এর দাম বেড়েছে 30% বেশি। জ্বালানির দাম বাড়ায় পোশাক তৈরির খরচ বাড়ছে। সিনথেটিক ফাইবার যেমন পলিস্টারের দাম 15% বেড়েছে। এছাড়া পোশাকের বোতাম, জিপার বা চেইন এবং লেবেল, যেগুলো প্লাস্টিক বা পেট্রোকেমিক্যাল থেকে তৈরি হয়, সেগুলোর দামও আকাশচুম্বী। এমনকি প্যাকেজিংয়ের খরচও অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে। খনি শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির জন্য প্রচুর জ্বালানি লাগে। স্টিল তৈরির প্রধান উপাদান কোকিং কোল, এর সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া কাঁচ ও অ্যালুমিনিয়াম কারখানাগুলোতে বিরতিহীন প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়। সরবরাহ কমে যাওয়ায় অ্যালুমিনিয়ামের দামও বেড়ে গেছে। চিপ তৈরির জন্য অতি প্রয়োজনীয় হিলিয়াম গ্যাসের সরবরাহ নিয়ে উৎপাদকরা চিন্তিত। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে ঘাটতি দেখা দিয়েছে। ফলে রেস্তোরাঁগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। অনেক রেস্তোরাঁ তাদের মেনু থেকে ভাজাভুজি বা বেশি জ্বালানি লাগে এমন খাবার বাদ দিয়ে দিচ্ছে।
যুদ্ধ হয়তো একটি নির্দিষ্ট অঞ্চলে হচ্ছে, কিন্তু আজকের এই আন্তঃসংযুক্ত বিশ্বের সাপ্লাই চেইনের কারণে এর অর্থনৈতিক কম্পন পৌঁছে যাচ্ছে পৃথিবীর প্রতিটি কোণায়। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। বাংলায় বললে একতাই বল, বিভেদে পতন। যুদ্ধ কিংবা সংকটের সময় এই কথাটি বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ কোনো দেশের নেতৃত্বের ভিতরেই যদি মতপার্থক্য তৈরি হয় তবে সেই যুদ্ধে সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্পের নিজের ক্যাবিনেটেও দেখা দিয়েছে ফাটল। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়মিত জনসম্মুখে দেখা গেলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডকে এই যুদ্ধ নিয়ে খুব একটা সরব দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানে সামরিক হামলার প্রশ্নে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য ছিল, তবে এটিকে বড় কোনো বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দর্শনগতভাবে আমাদের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। আমার মনে হয় তিনি যুদ্ধের ব্যাপারে হয়তো একটু কম উৎসাহী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তাদের মধ্যে প্রকৃত কোনো মতবিরোধ নেই। তার ভাষায়, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই, আমরা এ নিয়ে খুব ভালোভাবেই একমত। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে হামলা না করলে ইরানই প্রথমে আঘাত হানতে পারত। ট্রাম্প বলেন, যদি আমরা এটা না করতাম তারা আমাদের ওপরই আঘাত হানত। যদি তারা আগে আঘাত করত তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ হতো। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, জেডি ভ্যান্স অতীতে কখনোই বিদেশে যুদ্ধে জড়ানোর পক্ষে ছিলেন না। 2024 সালে মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ভ্যান্স বলেছিলেন, কমলা হ্যারিসের মতো রাজনীতিবিদরা যখন আমাদের সন্তানদের যুদ্ধে পাঠায় তখন সেই বোঝা বহন করে তরুণ প্রজন্ম। আমাদের তরুণদের দূর দেশের যুদ্ধে পাঠানো বন্ধ করতে হবে। আমরা বিশ্বের পুলিশ নই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিরোধিতা করেছিলেন ভ্যান্স। এক পডকাস্টে তিনি বলেছিলেন, আমাদের স্বার্থের দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধে না যাওয়াই ভালো। এতে বিপুল সম্পদ নষ্ট হবে এবং এটি খুব ব্যয়বহুল হবে। বিশ্লেষকরা বলছেন, 2028 সালে প্রেসিডেন্ট পদের স্বপ্ন দেখছেন জেডি ভ্যান্স। তাই যুদ্ধের ফলাফল নেতিবাচক হলে তার দায়ভার যেন নিজের ওপর না পড়ে, সেজন্য তিনি নিজেকে কিছুটা দূরে রাখছেন। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন, ইরানের ওপর হামলার বিষয়ে ভ্যান্সের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা এবং তিনি এ ব্যাপারে কম উৎসাহী ছিলেন। ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার ঘনিষ্ঠ মিত্রদের বিরোধিতা। জো রগান এবং টাকার কার্লসনের মতো প্রভাবশালী ব্যক্তিরা যারা ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন, তারা এখন এই যুদ্ধের কড়া সমালোচনা করছেন। কার্লসনের মতে এই যুদ্ধ রাজনৈতিকের চেয়ে বেশি জাতিগত এবং ধর্মীয় উস্কানিমূলক। 1 মার্চ প্রকাশিত রয়টার্স ও ইপসস পরিচালিত এক জরিপে দেখা যায় মাত্র 27% মার্কিন নাগরিক এই হামলাকে সমর্থন করেছেন আর 43% বিরোধিতা করেছেন। একই দিনে পরিচালিত দ্য ওয়াশিংটন পোস্ট এর আরেকটি জরিপেও প্রায় একই ধরনের ফল পাওয়া গেছে। ওই জরিপে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে বিমান হামলার নির্দেশের বিরোধিতা করেছেন 52% আমেরিকান। যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 7 জন সৈন্য নিহত এবং 140 জন আহত হয়েছেন। ইতিহাস বলে, ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো যখনই মৃত্যুর সংখ্যা বেড়েছে তখনই মার্কিন জনমত যুদ্ধের বিপক্ষে চলে গেছে। অর্থনৈতিক দিক থেকেও আমেরিকা চাপে রয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই খরচ হয়েছে $5.6 বিলিয়ন। পেন্টাগন এখন আরও $50 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চাইছে। সাধারণ আমেরিকানরা যখন জ্বালানি তেলের দাম, ওষুধের খরচ এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে, তখন যুদ্ধের পেছনে এই বিশাল ব্যয় জনমনে ক্ষোভের সৃষ্টি করছে। সামনে নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। জরিপ বলছে, এই যুদ্ধের কারণে ট্রাম্পের রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ফলে সামরিক বিজয় নয়, বরং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদেই হয়তো ট্রাম্পকে এই যুদ্ধের ইতি টানতে হতে পারে। সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো সাধারণত রাজনৈতিক লড়াই থেকে দূরে থাকতে চায়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হঠাৎ একজোট হয়েছে। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হোয়াইট হাউস। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করেই এর বিরোধিতা শুরু করলো প্রযুক্তি জায়ান্টরা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এবার একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানি। গত 9 মার্চ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিককে সমর্থন জানিয়েছে গুগল, অ্যামাজন, অ্যাপল ও মাইক্রোসফট সহ একাধিক প্রযুক্তি জায়ান্ট। এসব কোম্পানি আদালতে দাখিল করা আইনি নথিতে অ্যানথ্রোপিকের পক্ষে অবস্থান নিয়েছে।
তাদের এই বিরোধের মূল কারণ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটি সিদ্ধান্ত। তিনি অ্যানথ্রোপিককে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। ফলে সরকারি সংস্থাগুলোতে কোম্পানিটির প্রযুক্তি ব্যবহারে বড় বাধা তৈরি হতে পারে। প্রযুক্তি কোম্পানিগুলোর মতে সরকারের নেওয়া পদক্ষেপ শুধু একটি কোম্পানির জন্য নয়, বরং পুরো প্রযুক্তি শিল্পের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি বাতিল করা উচিত। অ্যানথ্রোপিকের সঙ্গে সরকারের দ্বন্দ্বের মূল কারণ এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে। কোম্পানিটি শুরু থেকেই বলে আসছে তাদের প্রযুক্তি যেন নজরদারি বা স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যবহার করা না হয়। মাইক্রোসফট আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছে তারা অ্যানথ্রোপিকের অবস্থানের সঙ্গে একমত। এআই প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা উচিত নয় যা দেশের নাগরিকদের উপর ব্যাপক নজরদারি চালাতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় মেশিন নিজেই যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিতে পারবে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়। এছাড়া সরকারের এই ধরনের পদক্ষেপ প্রযুক্তি খাতের জন্য ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে তারা। অ্যানথ্রোপিকের সমর্থনে একটি যৌথ অ্যামিকাস ব্রিফ দাখিল করেছে প্রযুক্তি নীতি সংক্রান্ত সংগঠন চেম্বার অফ প্রোগ্রেস। এই সংগঠনটি গুগল, অ্যাপল, অ্যামাজন ও এনভিডিয়া সহ অনেক প্রযুক্তি কোম্পানির অর্থায়নে পরিচালিত হয়। তারা বলেছে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা বাক স্বাধীনতার অধিকার রক্ষা করা জরুরি। জনসম্মুখে মত প্রকাশের কারণে অ্যানথ্রোপিককে সরকার শাস্তি দিচ্ছে। এ বিষয়টি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। অ্যানথ্রোপিকের পদক্ষেপকে সমর্থনকারী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে মেটা প্ল্যাটফর্মসও রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি 2025 সালে দীর্ঘদিন সদস্য থাকার পর চেম্বার অব প্রোগ্রেস থেকে বেরিয়ে গেছে। সংগঠনটি বলেছে তাদের বর্তমান সদস্যরা সবাই মত প্রকাশে সরকারি নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতার চেষ্টার বিরোধিতা করে। অ্যানথ্রোপিকের দাবি তাদের প্রকাশ্য বক্তব্যের কারণে সরকার প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে তাদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে। তাদের অভিযোগ প্রতিরক্ষা সচিব হেগসেথ ও প্রেসিডেন্ট ট্রাম্প সহ প্রশাসনিক কর্মকর্তারা তাদের জাগ্রত বা রাজনৈতিকভাবে বিরোধী প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন। আইনি নথিতে সতর্ক করে বলা হয়েছে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকলে এমন একটি পরিবেশ তৈরি হতে পারে যেখানে সরকার বিরোধী মত প্রকাশ করতে মানুষ ভয় পাবে। অ্যানথ্রোপিকের সমর্থনে প্রায় 40 জন ওপেন এআই ও গুগল কর্মীও পৃথক একটি অ্যামিকাস ব্রিফ দাখিল করেছেন। এছাড়া প্রায় 2 ডজন সাবেক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলেছেন সরকারের এই পদক্ষেপ একটি বিপজ্জনক বার্তা দেয়। তাদের মতে এতে বোঝায় জাতীয় নিরাপত্তা খাতে বিনিয়োগ করলেও সরকারের সঙ্গে মতবিরোধ থাকলে প্রতিষ্ঠানগুলো প্রতিশোধের ঝুঁকিতে পড়তে পারে। 10 মার্চ সান ফ্রান্সিসকোর একটি আদালতে শুনানির সময় অ্যানথ্রোপিকের আইনজীবী অভিযোগ করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষে থাকা বিচার বিভাগের একজন আইনজীবী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। তিনি এটাও বলেননি যে ভবিষ্যতে অ্যানথ্রোপিকের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ট্রুথ সোশ্যালের অ্যানথ্রোপিককে নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন 2024 সাল থেকে সরকার ও সামরিক সংস্থাগুলো যে অ্যানথ্রোপিকের এআই সহকারী ক্লাউড ব্যবহার করছে তা পুরো সরকারি ব্যবস্থায় বন্ধ করে দেওয়া হবে। তবে মজার বিষয় হলো গত বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রযুক্তি খাতের অনেক নির্বাহী তাকে বড় অঙ্কের অনুদান ও সমর্থন দিয়েছিলেন। তবুও অ্যানথ্রোপিকের বিরুদ্ধে নেওয়া হঠাৎ ও কঠোর পদক্ষেপ অনেক বড় প্রযুক্তি কোম্পানির কাছে সীমা অতিক্রম করেছে বলেও মনে হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রযুক্তি কোম্পানি ও সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন এর আইনজীবী জন কোলম্যান বলেন ভবিষ্যতে এমন আরও সংঘাত দেখা যেতে পারে। আমরা আশা করি সিলিকন ভ্যালির অন্য কোম্পানিগুলো তাদের নীতিতে অটল থাকবে এবং সরকারি চাপের কাছে নতি স্বীকার করবে না। একটি মুক্ত সমাজের জন্য সেটিই জরুরি। ইউরোপ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ভারতের রপ্তানি বাণিজ্যের উচ্চাকাঙ্ক্ষা পূরণে প্রয়োজন দ্রুত এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘকাল ধরে ভারত 2টি মেগা প্রজেক্ট বা বাণিজ্য করিডর নিয়ে কাজ করছে, যার একটি গিয়েছে ইরানের ভেতর দিয়ে উত্তরের রাশিয়ার দিকে, অন্যটি আরব্য উপদ্বীপ হয়ে সরাসরি ইসরায়েলে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ভারতের এই সুদূর প্রসারী পরিকল্পনার সামনে এখন কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতের হাতে এখন রয়েছে 2টি বিকল্প। প্রথমটি হলো INSTC। এই রুটে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে ভারত থেকে পণ্য পৌঁছে দেবে মধ্য এশিয়া ও ইউরোপে। আর দ্বিতীয়টি হলো IMEC বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর।
এটি ভারতকে যুক্ত করবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইসরায়েলের হাইফা বন্দরের সঙ্গে। সেখান থেকে সমুদ্রপথে পণ্য যাবে ইউরোপে। সুয়েজ খালের বিকল্প হিসেবে এই দুই পথ দিয়ে দীর্ঘদিন ধরে আশাবাদী ভারত, কিন্তু ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত বদলে দিয়েছে পুরো সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, চাবাহার বন্দর দিয়ে পণ্য পরিবহনে ভারতের যে স্বপ্ন তা এখন এক প্রকার ডেড এন্ড বা বন্ধ গলির মুখে। এর কারণ বহুমুখী। প্রথমত, ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয় বা দুর্বল হয়ে পড়ে, তবে এই করিডরের নিয়ন্ত্রণ চলে যাবে যুদ্ধের বিজয়ীদের হাতে। আর ইরান যদি টিকে থাকে, তবে মার্কিন নিষেধাজ্ঞা আরও দীর্ঘস্থায়ী হবে। চাবাহার জাহেদান রেলওয়ে প্রকল্পের কাজ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে তা এখন অনিশ্চিত। এছাড়া চাবাহার বন্দর পরিচালনার জন্য আমেরিকার দেওয়া বিশেষ ছাড় বা স্যাংশন ওয়েভার 2026-এর এপ্রিলেই শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা সেই ছাড়ের মেয়াদ বাড়াবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আইমেক করিডোর নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই এই প্রকল্পকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক রুট হিসেবে দেখছেন। বর্তমানে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ভারতের পণ্যবাহী জাহাজগুলোকে উত্তমাশা অন্তরীপ ঘুরে বিশাল সমুদ্রপথ পাড়ি দিতে হচ্ছে। এতে খরচ বেড়েছে 50% বেশি আর সময় লেগেছে 10 থেকে 20 দিন বাড়তি। বিপরীতে আইমেক চালু হলে ভারতের পণ্য পরিবহন খরচ প্রায় 30% কমে আসবে এবং পরিবহনের সময় কমবে 40%। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফল যাই হোক না কেন, আমেরিকা এবং ইসরায়েলের নিরঙ্কুশ সমর্থনে আইমেক হতে যাচ্ছে ভারতের আগামীর প্রধান বাণিজ্যিক পথ। তবে একটি কিন্তু থেকেই যাচ্ছে, আইমেকের সাফল্য নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার উপর। মধ্যপ্রাচ্যের বর্তমান রণক্ষেত্রে দাঁড়িয়ে ভারত কি পারবে তার এই বাণিজ্যিক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, নাকি ভূরাজনীতির দ্বন্দ্বে ভারতের এই উচ্চাকাঙ্ক্ষী পথ আরও দীর্ঘ হবে? বিস্ফোরক ভর্তি ইরানি বোটের হামলায় বিস্ফোরিত হয়েছে 2টি জ্বালানি তেলের ট্যাঙ্কার, আর ড্রোন হামলায় ওমানের একটি তেলের ডিপো বিস্ফোরিত হয়েছে। এর আগে ইরানের তেলের ডিপোতে হামলা করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে জ্বালানি কাঠামোর উপর ক্রমাগত এই হামলা পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থাপনার উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। যেমন যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে আছে। তেলের ট্যাঙ্কারগুলো নোঙর ফেলে অলস বসে আছে দুবাইয়ের রাস আল খাইমা বন্দর এলাকায়। স্যাটেলাইট চিত্রে দেখা যায় গত বছর এই সময়ের ব্যস্ত প্রণালী এখন কেমন যেন থমকে আছে। বিশ্বের 5 ভাগের 1 ভাগ জ্বালানি পরিবহন হয় এই প্রণালী দিয়ে। এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে। মূল্য বৃদ্ধি ঠেকাতে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি আপৎকালীন মজুদ থেকে 400 মিলিয়ন ব্যারেল জ্বালানি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার অর্ধেক আসবে যুক্তরাষ্ট্রে থাকা মজুদ থেকে। যদিও ডোনাল্ড ট্রাম্প আশাবাদী দ্রুতই জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে। আমরা হরমুজ প্রণালীকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। আমরা তাদের প্রায় সব বোট ডুবিয়ে দিয়েছি। তাদের হাতে কিছু মিসাইল আছে, কিন্তু খুব বেশি নয়। আমার মনে হয় আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি। আসল কথা হচ্ছে আমাদের এটাতে দ্রুত জিততে হবে। যদিও আমরা প্রায় জিতে গিয়েছি। বেশ কিছু খবরেও দেখেছি লোকজন বলছে আমরা তো ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো কবে আমরা থামব। শুধু জ্বালানি নিয়ে অস্থিরতা নয়, এই যুদ্ধে প্রাণহানি হয়েছে অনেক। এই পর্যন্ত 2000-এর বেশি লোক মারা গেছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের মানুষ। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। বলছে তারা হেজবুল্লাহকে ধ্বংস করে দিতে চায়। এদিকে পাল্টা মিসাইল ও রকেট হামলার শিকার হচ্ছে ইসরায়েলও। তবে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাটা হয়েছে ইরানের একটি স্কুলে, যেখানে 168 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। আমেরিকা এই হামলা করেছে বলে অভিযোগ ইরানের। এখন যুক্তরাষ্ট্রের সিনেটররাও এই হামলার বিষয়ে জবাব দিতে পেন্টাগনকে চিঠি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একজন সাবেক কমান্ডার বিবিসিকে বলেছেন, ইরানের দাবি সত্যি হতে পারে। এই ঘটনায় যেখানে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সম্ভবত কিছু পুরনো তথ্যের উপর ভিত্তি করেই তা করা হয়েছে। কারণ ওই ভবনটি কয়েক বছর আগেও ইরানের নৌবাহিনীর একটি কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হতো। কোনো ধরনের আলামত যাচাই না করেই মার্কিন প্রেসিডেন্ট এটিকে ইরানের হামলা বলে দাবি করেছিলেন।
যদিও পরে বলেছেন তারা বিষয়টি তদন্ত করছেন। বেসামরিক স্থাপনায় হামলা, জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যে কবে যুদ্ধ শেষ হবে তা এখনও জানা যাচ্ছে না। যদিও ট্রাম্প বলছেন খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবেন তারা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।